প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ৯, গল্প প্রচার। এখন শুরু করছি দ্বিতীয় অংশ। ৬। ওদের মনে হলো সবে শুয়েছে, এই সময় দরজায় থাবা দিয়ে জাগিয়ে দেয়া হয়েছে। চোখ মেলে দেখল বাইরে অন্ধকার কেটে গেছে। খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে ভোরের ধূসর আকাশ। দরজা খুলে ঘরে ঢুকলেন টমসন। সকালের পেট্রোলে যেতে চাও? জানোয়ার দেখার এটাই সবচেয়ে ভালো সময়। ওয়ার্ডেনকে দেখে অবাক হলো তিন গোয়েন্দা। অসামান্য ক্ষমতা তার শরীরের। এত বড় একটা ধকলের পর এত তাড়াতাড়ি সামলে নিলেন। আপনার হাত কেমন? ব্যান্ডেজ বাঁধা হাতের দিকে চেয়ে জিজ্ঞেস করলো কিশোর। ভালোই, এই যে নাড়তে পারছি। কপাল ভালো, মাংসে গেঁথেছিল তীরটা। হাড়টারে লাগেনি, কদিনেই ভালো হয়ে যাবে। ওঠো, উঠে কাপড় পরে নাও, আমি কফির কথা বলছি। হাত মুখ ধুয়ে কাপড় পরে বারান্দায় এসে দেখলো ওরা। টেবিলে বড় এক পাত্র কফি আর কয়েকটা কাপ সাজানো। বাইরে এখনো কুয়াশা। কিলিমানজারোর নিচের অংশটা দেখা যাচ্ছে না, কিন্তু রোদ পড়ে চকচক করছে চূড়া। কাঁচা রোদে এখন হয়ে গেছে সোনালি, ভাসছে যেন কুয়াশার উপর। দেখে মুগ্ধ হয়ে গেল তিন গোয়েন্দা। মুসাকে ঘন ঘন রান্নাঘরের দিকে তাকাতে দেখে হেসে ফেললেন টমসন। এখানে অন্যরকম নিয়ম আমাদের। ভোরবেলা অলস হয়ে থাকে জানোয়ারের দল, বেশিরভাগই বাইরে থাকে। টুরিস্টদেরকে তাই এই সময়ই দেখানোর জন্যে নিয়ে যাওয়া হয়। শুধু কফি খেয়েই চলে যাই। ৯টার দিকে ফিরে এসে নাস্তা। টুরিস্ট কই? রবিন জিজ্ঞেস করল। আর কাউকে তো দেখছি না। ওই ব্যান্ডাগুলো সব খালি নাকি? হ্যাঁ, জানালেন ওয়ার্ডেন। এখন টুরিস্ট সিজন নয়, তবে আগে এ সময়ও কিছু কিছু আসতো। এখন সিজনের সময়ও আসে না, প্রচারদের জ্বালায়। শয়তানগুলোকে দমাতে না পারলে কেনিয়া সরকারের একটা বড় ইনকাম নষ্ট হয়ে যাবে। কফি খেয়ে এসে ওয়ার্ডেনের ল্যান্ড রোভারে উঠল সবাই। আধ মাইল এগোতেই দেখা গেল সামনে পথ রুদ্ধ। এক পাল মোষ দাঁড়িয়ে আছে। শখানেকের কম হবে না। বিশাল কালো শরীর, মস্ত শিং। গাড়ি থামিয়ে দিলেন টমসন। ভেতর দিয়ে যাওয়া যাবে না। দলের সবচেয়ে বড় মোষটা শিং বাগিয়ে তেড়ে এলো। থেমে গেল গাড়ির ২০ ফুট দূরে। ভয়ানক ভঙ্গিতে শিং নেড়ে হুমকি দিল। বেটা দলের সর্দার, নিচু কণ্ঠে বললেন টমসন। বিপদ বুঝলেই হামলা চালাবে। চোখের পলকে সবকটা এসে ঝাঁপিয়ে পড়বে আমাদের উপর। খাইছে তাহলে? কুকড়ে গেল মুসা। বসে থাকতে হবে আমাদের, ওরা চলে গেলে তারপরে এগোবো। মাটিতে পা ঠুকে কিছুক্ষণ ফোঁস করলো মোষটা। প্রতিপক্ষকে লড়াই ঘোষণা করতে না দেখে যেন নিরাশ হয়েই ফিরে চলল। কয়েক কদম গিয়ে ফিরেছে, বিচিত্র একটা শব্দ করল, যেন ভিতর ডিম বলে ব্যঙ্গ করল। তারপর গিয়ে ঢুকলো পালের মধ্যে। উত্তেজিত হয়ে সর্দারের হাবভাব লক্ষ্য করছিল দলটা। ভাটা পড়ল উত্তেজনায়। কেউ মুখ নামিয়ে ঘাস ছিঁড়তে শুরু করলো, কেউ বা বাচ্চার পরিচর্যায় মন দিল। কয়েক মিনিট ওভাবেই কাটানোর পর রওনা হলো দলটা। হারিয়ে গেল বনের ভেতরে। আবার চলল ল্যান্ড রোভার। পোচার্স লুক আউটে চলে যাব, বললেন ওয়ার্ডেন। খোলা জায়গা পেরিয়ে বনে এসে ঢুকলো গাড়ি। জঙ্গল এখানে পাতলা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছপালা। আকেশাই বেশি। কাটা ঝোপঝাড় রয়েছে অনেক।
ওগুলোর ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে হার্ট বিস্ট, ওয়াটার বাক, জেরিনুক আর হাই জাম্প, লং জাম্প দুটোতেই ওস্তাদ। সুন্দর ইম্পালা হরিণ ঘোত করে পথের উপর এসে পড়ছে বনের ভার নামে পরিচিত শুয়োর, ওয়াটার ওয়ার্ট হগ। গাড়ি দেখে চমকে উঠে হাস্যকর ভঙ্গিতে শরীর মাথা নাচিয়ে গিয়ে আবার ঢুকে পড়ছে। বড় একটা গাছের মাথায় বসে থাকতে দেখা গেল এক ঝাঁক বেবুনকে। গাড়িটা নিচ দিয়ে যাওয়ার সময় কুকুরের মতো দাঁত ভেঙছে, অনেকটা কুকুরের মতোই ঘেউ ঘেউ করে উঠল। এক জায়গায় দেখা গেল গাছের ডালপাতা ভেঙে ভেঙে খাচ্ছে ডজন খানেক ছোট বড় হাতি। একেবারে পাশ দিয়ে গেল গাড়িটা, ফিরেও তাকালো না ওরা, নিজের কাজে ব্যস্ত। নানা রকম জানোয়ার আর পাখি দেখতে দেখতে চলেছে ওরা। শটাশট ক্যামেরার শাটার টিপছে মুসা, যা দেখছে তারই ছবি তুলছে। কিশোরও তুলছে, তবে বেছে বেছে। বন থেকে বেরিয়ে উপত্যকা পেরিয়ে পাহাড়ের গোড়ায় পৌঁছলো ল্যান্ড রোভার। পাহাড়ি পথ বেয়ে উঠে এলো উপরে, পোচার্স লুকআউটে। টেলিস্কোপ চোখে লাগিয়ে যন্ত্রটার মতোই স্থির হয়ে আছে একজন রেঞ্জার। টমসন ডাকতে ফিরেছে, সেলুট করলো। কিছু দেখা যাচ্ছে? জিজ্ঞেস করলেন ওয়ার্ডেন। তেমন কিছু না, শুধু শকুন। টেলিস্কোপে চোখ রেখে দেখলেন টমসন। সরে জায়গা করে দিলেন ছেলেদের জন্যে। ওরাও একে একে দেখল বনের কিনারে আকাশে চক্কর মারছে কয়েকটা শকুন, মরা দেখতে পেলে যেমন করে। প্রচার আছে? কিশোর জিজ্ঞেস করল। মনে হয় না, আমাদের লজ থেকে জায়গাটা মাত্র 2 মাইল, এত কাছে আসার সাহস করবে না বেটারা। তবু চলো গিয়ে দেখি। গাড়ি চলে গেল ওখানে। ছোট ছোট কয়েকটা গাছের গোড়ায় পড়ে আছে বিরাট একটা দেহ, ধারে কাছে প্রচারদের ছায়াও নেই। ওরা গাড়ি থেকে নেমে এগোতেই ডানা ঝাপটে উড়ে গেল কয়েকটা শগুন। গন্ডার, বললেন টমসন। মৃত জানোয়ারটার পাশে গিয়ে দাঁড়ালো ওরা। পেটে পিপার মুখের সমান বড় একটা ফোকর, ভেতরে নাড়ি ভুড়ি কিছু নেই, সব সাফ করে খেয়ে ফেলেছে। দুর্গন্ধে পাক দিয়ে ওঠে পেটের ভেতর। সইতে না পেরে নাকে রুমাল চাপা দিল মুসা। রবিন তো ওয়াক থু করে বমি করতে বসে গেল। উকি দিয়ে গর্তের ভেতরে দেখল কিশোর। বিড়বিড় করল, বেচারা কি করে মরল? অসুখে? তাই হবে হয়তো, মুসা বলল। তীক্ষ্ণ দৃষ্টিতে গন্ডারটার মাথার দিকে তাকিয়ে আছেন টমসন। ভুল করেছি আমি, বললেন তিনি। ভেবেছিলাম পোছাররা এত কাছে আসার সাহস পাবে না। ভুল বলেছি। দেখো, শিং নেই, কেটে নিয়ে গেছে। গন্ডারের শিং খায় না কোনো জানোয়ার, তার মানে পোছাররা নিয়ে গেছে। ওরাই মেরেছে এটাকে। গলার কাছে একটা ক্ষত দেখালেন। দেখো, বল্লম দিয়ে মেরেছে। ইস, পিশাচ নাকি ওরা? গন্ডারটার ক্ষতবিক্ষত লাশের দিকে তাকাতে পারছে না রবিন। এটা আর এমন কি? ওদের নিষ্ঠুরতা তো দেখোইনি। চলো দেখাবো। কয়েক মিনিট গাড়ি চালিয়ে একটা জায়গায় এসে থামলেন টমসন। এই যে টিসাভো নদী। কোনো নদী চোখে পড়ল না ছেলেদের, শুধু কালো রুক্ষ একটা ছোট পাহাড়। কই, নদী কোথায়? জিজ্ঞেস করলো মুসা। নদীর উপর দিয়ে হেঁটেছ কখনো? মুসার প্রশ্নের জবাব না দিয়ে বললেন ওয়ার্ডেন। হাসছেন মিটিমিটি। না হাঁটলে এটাই সুযোগ, হেঁটে নাও। কালো পাথরে উপত্যকার উপর দিয়ে ছেলেদের নিয়ে চললেন তিনি। একখানে থেমে জোরে লাথি দিলেন মাটিতে। ফাফা আওয়াজ হলো। লাভার স্তর মনে হচ্ছে, কিশোর বলল। লাভাই।
আদিমকালে কোনো সময় কিলিমাঞ্জারো থেকে নেমে এসে ঢেকে দিয়েছে নদীটা। আমাদের পায়ের নিচেই বইছে ওটা। ভাটির দিকে যাচ্ছি আমরা। যতই এগোচ্ছে কানে আসছে একটা ঝিরঝির শব্দ। বাড়ছে শব্দটা। শেষে একটা টিলা ঘুরে এসে দেখতে পেল টিলার গোড়ায় বিশাল পুকুর থেকে স্বগর্জনে ছিটকে বেরোচ্ছে তীব্র স্রোতা পাহাড়ি নদীর পানি। অতিকায় এক ড্রেনের মুখ দিয়ে বেরোচ্ছে যেন। নিচে যেখানে পড়ছে বড় একটা দিঘি তৈরি করেছে সেখানে, কিংবা বলা যায় ছোট হ্রদ। হ্রদ থেকে বেরিয়ে উপত্যকা ধরে এঁকে বেঁকে বয়ে গেছে সরু নদী। এর নাম মেজিমা স্প্রিং। স্ফটিকের মতো স্বচ্ছ থাকে পানি, ওয়ার্ডেন বললেন। কিন্তু এখন পানি পরিষ্কার নয়, লালচে বাদামি, দুর্গন্ধ হয়ে আছে। এতক্ষণ নদীর উপর দিয়ে এসেছ, বললেন তিনি। এবার তলায় নিয়ে যাব। ছেলেদের নিয়ে একটা ঝোপের ভেতরে ঢুকলেন টমসন। মাটিতে একটা গর্ত দেখা গেল। ওটা দিয়ে ঢুকে ঢালু সুড়ঙ্গ বেয়ে একটা প্রাকৃতিক গুহায় এসে ঢুকলো ওরা। গুহাটাকে কেটে ঘরের মতো বানিয়ে নেওয়া হয়েছে। আন্ডার ওয়াটার অবজারভেটরি, নদীর তলার দৃশ্য দেখার জন্যে। জানালার ভেতর দিয়ে নদীর নিচটা দেখা গেল পরিষ্কার। পানির উপরে রোদ ঝলমল করছে, নিচেও আসছে আলো। জানালার কাছে নাক ঠেকালো তিন গোয়েন্দা। বাইরের দৃশ্য দেখে গা গুলিয়ে উঠল। অসংখ্য জলহস্তী নদীর তলায় চড়ে বেড়াচ্ছে না, আর ওগুলো জলজ ঘাস ছিঁড়ে খাচ্ছে না, মরে ফুলে ঢোল হয়ে আছে। মরা লাশের স্তূপ। কোনোটা বেশি ফুলে গিয়ে ভেসে উঠেছে উপরে। মারাত্মক ক্ষতগুলো থেকে এখনো রক্ত চুইয়ে বেরিয়ে মিশে যাচ্ছে পানির সঙ্গে। লেজ কাটা, জায়গায় জায়গায় চামড়া ছিলে নেওয়া হয়েছে। বড় বড় সদন্তগুলো সব উপরে তুলে নিয়ে গেছে পোচাররা। কিছু জানোয়ারের মাথা কেটে নিয়ে গেছে, বিশেষ করে মাদিগুলোর। কয়েকটা শিশু জলহস্তী এখনো জীবিত। ক্ষুধায় কাহিল হয়ে বারবার গিয়ে নাক ঘষছে মৃত মায়ের গায়ে। অবোধ শিশুগুলো বুঝতে পারছে না আর কোনোদিন জাগবে না মা। আদর করে গা চেটে দিয়ে দুধ খাওয়াবে না। বড় বড় কুমির দল বেঁধে এসে মহানন্দে জলহস্তির মাংস ছিঁড়ে খাচ্ছে। বুড়ো মাংসে অরুচি ধরে যাওয়াতেই বোধ হয় কোনোটা মরা হাতি বাদ দিয়ে শিশু হাতির নধর কচি মাংস দিয়ে নাস্তা সারছে। বিরাট হা এক একটার, আর ইয়া বড় বড় দাঁত। দেখলে গায়ে কাটা দেয়। মাঝে মাঝে লড়াই লেগে যাচ্ছে পছন্দসই মাংসের মালিকানা নিয়ে। শক্তিশালী লেজের জোরালো ঝাপটায় আলোড়িত হচ্ছে পানি। শুধু কুমিরই না, শয়ে শয়ে মাংসাশী মাছও গপ গপ করে গিলছে জলহস্তির মাংস। বেশিক্ষণ এই দৃশ্য দেখা যায় না। জানালার কাছ থেকে সরে এলো ছেলেরা। নীরবে ফিরে চলল ওয়ার্ডেনের পিছু পিছু। রবিন নীরব। কিশোরের চেহারা থমথমে, মুছার চোখে পানি। প্রচার ধরতে টমসনকে সাহায্য করবে কথা দিয়েছিল ওরা। মনে মনে প্রতিজ্ঞা করলো এখন দলের সব কটার হাতে হাতকড়া না পরিয়ে টিসাবো থেকে যাবে না। 9টার মধ্যেই লজ ফিরে এলো। নাস্তা করতে বসলো, কিন্তু রুচি 9টার মধ্যেই লজে ফিরে এলো। নাস্তা করতে বসলো, কিন্তু রুচি নষ্ট হয়ে গেছে। মুসাও তেমন গিলতে পারছে না। বারবার চোখের সামনে ভাসছে অসহায় বাচ্চাগুলোর চেহারা। 7 সেদিনই বেলা 12টার দিকে এলো 30 জন লোক লরিতে করে। তাদের স্বাগত জানালেন টমসন। দমে গেলেন মনে মনে। ট্রেইন রেঞ্জার নয় একজনও, কুলি কামিন গোছের লোক। একজন ট্র্যাকার
আর 2-3 জন পেশাদার শিকারী আছে। এককালে শ্বেতাঙ্গ শিকারীর সহকারী ছিল ওরা। পয়সার বিনিময়ে ট্যুরিস্টদের নিয়ে সাফারিতে যেত। কি আর করা, নেই মামার চেয়ে কানা মামা ভালো ভেবে নিজেকে প্রবোধ দিলেন ওয়ার্ডেন। ব্যান্ডার পেছনে তাঁবু খাটিয়ে 30 জন লোকের থাকার ব্যবস্থা হলো। খাবার এনে দিল লজের বাবুর্চিরা। খেতে খেতে ওদের সঙ্গে আলোচনা চলল। কাজটা কি জেনে শুনে এসেছে ওরা। মাসাই উপজাতির লোক, নেহায়েত মাংসের দরকার না হলে কখনো শিকার করে না। পোচারদের ঘৃণা করে। টিসাবোতে ওদের নিষ্ঠুর অত্যাচারের কাহিনী শুনে জ্বলে উঠল সবাই। চেঁচাতে শুরু করলো, এখনই চলুন, কল্লা আলাদা করে ফেলবো, ব্যাটাদের খুন করে ফেলবো। বুঝিয়ে শুনিয়ে ওদের শান্ত করলেন ওয়ার্ডেন। বললেন, ব্যাটাদের খুন করতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু করা যাবে না। মানুষ খুনের অপরাধে আমাদেরকেই জেলে যেতে হবে তাহলে। তো কি করব? এমনি এমনি ছেড়ে দেব শয়তানগুলোকে? রেগে উঠল বিশালদেহী এক মাসাই, যেন একটা দৈত্য। ট্র্যাকারের কাজ করেছে অনেক দিন, নাম মুগাম্বি। ছাড়ব কেন? ধরে নিয়ে যাব কোর্টে, ব্যাস আমাদের কাজ শেষ। এরপর ওদেরকে জেলে পাঠানোর দায়িত্ব জজ সাহেবের। কিন্তু ধরবটা কিভাবে? পায়ে গুলি করে? না, বন্দুক নেওয়া যাবে না সঙ্গে। উত্তেজনার সময় মাথা ঠিক থাকবে না। পায়ে না করে যদি মাথায় কিংবা বুকে গুলি করে বসে কেউ? বুঝতে পারছেন না? ওদের সঙ্গে বিষাক্ত তীর আছে, বল্লম আছে। আমরা না মারলেও আমাদেরকে ছাড়বে না ওরা, ঠিক খুন করবে। তা করবে, স্বীকার করলেন ওয়ার্ডেন। সেজন্যেই ওদেরকে ধরা খুব বিপজ্জনক হবে। জানোয়ারেরও অধম ওরা। হাসি মুছে গেছে মাসাইদের মুখ থেকে। খালি হাতে সিংহ ধরতে রাজি আছে ওরা, কিন্তু প্রচার নয়। দেখো, ওদের মনের কথা বুঝতে পেরে বললেন টমসন, নিজেদের ইচ্ছে এসেছ তোমরা, কাজ করলে পয়সা পাবে, এই শর্তে। যার পয়সার দরকার যাবে আমার সঙ্গে, যার দরকার নেই যাবে না। জোর করব না কাউকে। ধরতে পারলে ধরবো, না পারলে ফিরে আসবো, পুলিশকে জানাবো। যা করার করবে ওরা। আমি বন্দুক সাথে নিয়ে গিয়ে খুনের আসামি হতে রাজি নই। নিচের ঠোঁটে চিমটি কাটছিল কিশোর। হাত তুলল। স্যার, তীর ধনুক আর বল্লমও কি নেওয়া যাবে না? না, কারণ ওসব দিয়েও মানুষ খুন করা যায়, মারাত্মক অস্ত্র। তাহলে এমন কোনো অস্ত্র যদি নেওয়া হয় সঙ্গে, যেটা অবশ্যই মারাত্মক, কিন্তু ব্যবহারের উপর নির্ভর করে কতখানি মারাত্মক হবে। ভুরু কোঁচকালেন ওয়ার্ডেন। কি বলতে চাইছো? হাসল কিশোর। জানোয়ার ধরার অস্ত্র। খুলে বলো, মনে হচ্ছে কোনো একটা প্ল্যান করেছ তুমি। খুলে বলল কিশোর। 8। কয়েক মিনিট পর যখন রওনা হলো দলটা, দেখা গেল একজন মাসাইও বাদ পড়েনি। সবাই এসেছে। আর এসেছে টমসনের 5 জন রেঞ্জার। অন্য 5 জন ক্যাম্পে নেই, ডিউটিতে গেছে পার্কের বিভিন্ন জায়গায় প্রচার খোঁজার জন্যে। তবে 5 জন রেঞ্জারের জায়গা দখল করার মতো প্রচার শিকারী একটা আছে দলে। মানুষ নয়, কুকুর। মিশ্র রক্ত ওর ধমনীতে। মা? এক শ্বেতাঙ্গ শিকারীর অ্যালসেশিয়ান। বাবা আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্করতম শিকারী, হিংস্র বুনো কুকুর। বনের মধ্যে অসহায় অবস্থায় বাচ্চাটা কুড়িয়ে ছিল সাফারিম্যান কালিম্বো। নিয়ে এসে যত্ন করে বড় করে তুলেছে। নাম রেখেছে সিম্বা, অর্থাৎ সিংহ। গায়ে গতরে সিংহের সমান না হলেও হিংস্রতায় যে পশুরাজকে ছাড়িয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই মুসার। দেখেই সিম্বাকে ভালোবেসে ফেলেছে সে। মনে মনে আফসোস করছে, ইস,
ওরকম একটা কুকুর যদি থাকতো তার। পশ্চিমে এগিয়ে চলেছে জিপ, ভ্যান, ট্রাক আর লরির লম্বা মিছিলটা। একেবারে সামনের ল্যান্ড রোভারে রয়েছেন ওয়ার্ডেন, গাড়ি চালাচ্ছেন। পাশে কিশোর, মুসা আর রবিন বসেছে পেছনে। এমনও হতে পারে, টমসন বললেন, লাগতেই আসবে না ওরা। এতগুলো গাড়ি দেখলেই ভয়ে পালাবে। ওরা পালাক, এটা নিশ্চয় চান না আপনি? কিশোর বলল, ওদের ধরতে চান। চাইলেই তো আর হবে না, ওদেরকেও এগিয়ে আসতে হবে। আপনার কি মনে হয় সত্যি পালাবে? নির্ভর করে, নেতা না থাকলে পালাবে। আর সিলভার যদি সাথে থাকে, উত্তেজিত করে ওদেরকে সাহস দেয়, তাহলে আক্রমণ করবে। আরে তাই তো, কিশোর ভুলেই গিয়েছিল সিলভারের কথা। ওই পালের গোদাটাকে ধরতে না পারলে হাজার প্রসার ধরেও লাভ হবে না। আবার বললেন টমসন, এক জায়গা থেকে তাড়ালে আরেক জায়গায় গিয়ে পোসিং শুরু করবে। হুঁ, মাথা দোলালো কিশোর। আরও কয়েক মিনিট চলার পর গাড়ি থামাতে বলল সে। রবিন আর মুসাকে নিয়ে নেমে গিয়ে উঠল সাপ্লাই ভ্যানে। আবার চলল মিছিল। ক্যাম্প থেকে কয়েক ডজন ডার্ট নিয়ে আসা হয়েছে। ওগুলোতে ওষুধ ভরতে হবে। ডার্টগুলো দেখে মনেই হয় না হাতিকে ঘুম পাড়িয়ে দিতে পারে নিমেষে। 8 ইঞ্চি লম্বা, করে আঙুলের মতো মোটা, এক মাথা ইঞ্জেকশনের সূচের মতো সূচ, তবে আরও খাটো। আরেক মাথায় হালকা এক স্বচ্ছ পালক বাঁধা, ভারসাম্য বজায় রেখে যাতে নিশানা মতো গিয়ে আঘাত হানতে পারে ডার্ট, সেজন্যে। বারবার এপাশে ওপাশে মোড় নিচ্ছে গাড়ি, ভীষণ ঝাঁকুনি। জানালা দিয়ে মুখ বের করে দেখল কিশোর। পথ ছেড়ে বিপথে নেমেছে ভ্যান, কিংবা বলা ভালো উঠেছে। চাকার নিচে ছোট ছোট টিলা টক্কর। আশেপাশের কোনোটা বেশ বড়, 15-20 ফুট উঁচু উইয়ের ঢিবি। ছোটগুলোর উপর দিয়ে চলেছে গাড়ি, বড়গুলোর পাশ কাটাচ্ছে। ঢিবিগুলো পেরিয়ে এসে গাড়ি থামল। সামনে 500 গজ মতো দূরে পোচারদের বেড়া। বেড়া থেকে দূরে গাড়ি থামানোর কারণ আছে। পোচাররা থাকলে তীর ছুটতে পারে, বেশি কাছে গেলে গায়ে লাগবে তীর, ঝুঁকি নেয়ার মানে হয় না। তাই দূরেই রেখেছেন ওয়ার্ডেন। এসো, জলদি হাত লাগাও, 2 সহকারীকে বলল গোয়েন্দা প্রধান। প্লাস্টিকের ব্যাগ খুলে ভ্যানের মেঝেতে ঢালল ডার্টগুলো। বড় একটা শিশি বের করলো, তার মধ্যে পানির মতো পাতলা সাদাটে ওষুধ। জিনিসটা কি? জিজ্ঞেস করলো মুসা। একর রং তো কালো। এটা সেরলিন, মাস্কিউলার অ্যানাস্থেটিক। জানোয়ার ধরার জন্য ব্যবহার হয়। রক্তে ঢুকলেই ঘুমিয়ে যায়। দ্রুত ডার্টে ওষুধ ভরে নিতে লাগলো ওরা। ভরা শেষ করে 3টে চামড়ার বাকেটে ডার্টগুলো নিয়ে নামলো ভ্যান থেকে। চলে এলো ল্যান্ড রোভারের পাশে। প্রচারদের দেখা নেই। বেড়ার ওপাশে ওদের কুড়িয়েগুলো আছে, আর আছে বেড়ার ফাঁকে ফাঁকে আটকা পড়া অসহায় জানোয়ারের দল। যন্ত্রণা আর আতঙ্কে চিৎকার করছে। মাসাইরা সবাই নেমে এসেছে। তাদের মাঝে ডার্ট বিলি করে দিলেন ওয়ার্ডেন আর 3 গোয়েন্দা। বেড়ার দিকে মুখ করে পাশাপাশি এক সারিতে রাখা হয়েছে গাড়িগুলো। ওগুলোর সামনে লাইন দিয়ে দাঁড়ালো ঘুম যোদ্ধারা। ডার্ট ছোড়ার জন্যে নিষ্পিস করছে হাত, কিন্তু শত্রু কই। অধৈর্য হয়ে আগে বাড়ল কয়েকজন মাসাই। এই থামো, চেঁচিয়ে বললেন ওয়ার্ডেন। কোথায় যাচ্ছ? পিছাও। আরে দেখো দেখো, হাত তুলল মুসা। এহে, সরে গেল। বেড়ার ফাঁক দিয়ে মাথা বের করেছিল, কালো চাপদারি। কাউকে দেখল না রবিন, কিশোরও না, সিলভার না তো, ভাবল সে। মুসা যখন বলছে দেখেছে, নিশ্চয় দেখেছে। তার কান
আর চোখের উপর পুরোপুরি ভরসা করা যায়। দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছে সবাই, কিন্তু কাউকে এগোতে দিলেন না ওয়ার্ডেন। কে জানে বেড়ার ওপাশে ঘাপটি মেরে আছে কিনা প্রচাররা। হঠাৎ তার স্বরে ঘেউ ঘেউ শুরু করলো সিম্বা। ঝাড়া দিয়ে কালিম্বর হাত থেকে গলার বেল্ট ছাড়িয়ে ছুটে যাওয়ার জন্যে জোরাজোরি করতে লাগলো। ফাঁদে পড়ার ভয় আছে, ছাড়ল না তাকে তার মালিক। অবশেষে এক ফাঁকে দেখা দিল একটা কালো মাথা, আরেক ফাঁকে আরেকটা, তারপর আরেকটা। বেটারা দেখছিল আমাদের, রবিন বলল। বোঝার চেষ্টা করছিল আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, মাথা জাগালো কিশোর। নিরাপদ বুঝে এখন বেরিয়ে এসেছে। ঠিকই বলেছে দুজনে। লুকিয়ে থেকে দেখছিল প্রচাররা। রাইফেল নেই দেখে সাহস পেয়ে বেরিয়ে এসেছে এখন। মুমূর্ষ জানোয়ারগুলোর আশপাশ দিয়ে পা টিপে টিপে বেরোলো ওরা। হাতে তীর ধনুক, পিঠে বাঁধা বল্লম, ফলায় বিষ মাখানো, সন্দেহ নেই। বেড়ার এপাশে এসে সারি দিয়ে দাঁড়ালো ওরাও। জনা 50 কম না। এমনভাবে চেয়ে আছে প্রচাররা যেন বিশ্বাস করতে পারছে না। গাধা নাকি, ক্যাম্প থেকে এসেছে শত্রু এলাকায়, অথচ সঙ্গে রাইফেল বন্দুক কিচ্ছু নেই, শুধু ছোট ছোট কয়েকটা লাঠির মতো জিনিস। উপজাতীয় আধা জঙ্গলি ওরা। এ ধরনের আধুনিক ডার্ট গান দেখেনি জীবনে। অস্ত্রগুলোর মাহাত্ম্য জানে না। একজন তো হেসেই ফেলল। ব্যাস, সংক্রামিত হয়ে গেল হাসিটা। হাসতে শুরু করলো সবাই। আর সে কি হাসি! হাসতে হাসতে বাঁকা হয়ে গেল সবাই। উড়ুতে চাপ্পড় মারছে ঠাস ঠাস করে। শেষে উল্লুকের মতো নাচতে আরম্ভ করলো। তীর ছুড়ল কয়েকজন। 500 গজ অনেক দূর। নিশানায় পৌঁছার বহু আগেই মাটিতে পড়ে গেল সেগুলো। তীর ধনুক আর বল্লম তুলে শরীর সামান্য কুঁজো করে এক পা করে এগোতে শুরু করলো প্রচাররা। দেখে দেখে সাবধানে পা ফেলছে, নইলে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকাবে। লম্বা ঘাসের ভেতরে পেতে রাখা হয়েছে ওসব ফাঁদ। রেডি থাকো, বললেন ওয়ার্ডেন। আমি না বললে ফায়ার করবে না কেউ। মাসাইদের অনেকে ইংরেজি বোঝে না। দেশীয় ভাষায় সেটা অনুবাদ করে বলল মুগাম্বি। বেড়ার ওপাশ থেকে আদেশ শোনা গেল। এগোতে বলছে প্রচারদের। আড়াল থেকে বেরিয়ে একটা ফাঁকে এসে দাঁড়ালো সে। দলের আর সবার মতো শুধু নেংটি পরা আধা উলঙ্গ নয়, গায়ে বুশ জ্যাকেট, পরনে সাফারি ট্রাউজার্স, দাড়িতে ঢাকা মুখ। চামড়ার রঙেই বোঝা যায় আফ্রিকান নয় লোকটা। ওই যে, চেঁচিয়ে উঠল মুসা। বলেছিলাম না, নিশ্চয় সিলভার। আস্ত হারামি, রবিন বলল। নিজে পিছনে থেকে দলের লোক পাঠিয়েছে, মরলে ওরা মরবে, তার কি। আবার আদেশ দিল লোকটা। যাদের হাতে ধনুক ছিল তাড়াতাড়ি কাঁধে ঝুলিয়ে খুলে নিল পিঠে বাঁধা বল্লম। বল্লম নিচ্ছে কেন? রবিনের প্রশ্ন। তীর দিয়ে লং রেঞ্জের লড়াই করে, ওয়ার্ডেন জবাব দিলেন। কাছে থেকে বল্লম বেশি মারাত্মক। ওরা মনে করেছে আমরা নিরস্ত্র, তাই কাছে এসে খুঁচিয়ে মারতে চাইছে। জানোয়ার মেরে সাহস এত বেড়েছে, মানুষ মারতেও আর দ্বিধা নেই এখন। হুঁশিয়ার থাকবে, বল্লমের মাথায়ও বিষ লাগায়। টমসনের দিকে তাকিয়ে আছে মাসাইরা, কখন তিনি আদেশ দেন। কিন্তু চুপ করে রইলেন তিনি। 20 ফুটের মধ্যে চলে এলো প্রচাররা। রেডি, চেঁচিয়ে বললেন ওয়ার্ডেন। ডার তুলল সবাই। নিজেদের কাছেই হাস্যকর লাগছে তাদের এই অস্ত্র। প্রচাররা তো হাসবেই। 8 ফুট লম্বা বিষাক্ত বল্লমের বিরুদ্ধে কয়েক ইঞ্চি লম্বা কতগুলো খাটো লাঠি। তবে উগান্ডা কিংবা কঙ্গোর লোক হলে হাসতো না ওরা। ঠিকই বুঝতো বল্লমের চেয়ে কত বেশি মারাত্মক লাঠিগুলো। কেনিয়ায় এই অস্ত্র এখনো সাধারণ মানুষের কাছে অপরিচিত। ভাবতে অবাক লাগছে কিশোরের। ডার্কগান কি সিলভারও চেনে না, নাকি দূর থেকে বুঝতে পারছে না? দূর থেকে প্রথমে চিনতে পারেনি বোঝা গেল।
হঠাৎ চেঁচিয়ে কি বলতে শুরু করলো সে। সোহেলি ভাষা। মুগাম্বি অনুবাদ করে বলল, চিনে ফেলেছে, ওদের ফিরে যেতে বলছে সে। চিনতে অনেক দেরি করে ফেলেছে সিলভার। লড়াইয়ের উন্মাদনা রক্তে নাচন তুলেছে তখন প্রচারদের। নেতার কথা শুনল না। বিজয় তো অনিবার্য। কেন ফিরে যাবে? ফিরেও তাকালো না ওরা। বল্লম বাগিয়ে হুল্লোড় করে ছুটে এলো। ফায়ার! আদেশ দিলেন ওয়ার্ডেন। চোখের পলকে ছুটে গেল এক ঝাঁক খুদে বর্ষা। কালো দেহগুলোতে বিঁধে গেল ইঞ্জেকশনের সুস। চোখের পলকে স্বয়ংক্রিয়ভাবে ওষুধ ঢুকিয়ে দিল শরীরে। চমকে গেল প্রচাররা। ওরা ভাবলো একও। টান দিয়ে দিয়ে শরীর থেকে খুলে ফেলতে লাগলো ডার্টগুলো। সূচের মাথা থেকে টপ টপ করে ঝরছে সাদা তরল। একর রং কালচে বাদামি, এটার রং সাদা, তার মানে একও নয়। আতঙ্ক দূর তো হলোই না, আরো বাড়ল ওদের। ভাবলো একর চেয়েও খারাপ কোনো বিষ। ভয়েই পড়ে গেল কয়েকজন। মাটিতে পড়ে হাত পা ছুটতে শুরু করলো। একর চেয়ে অনেক দ্রুত কাজ করলো শেরলিন। অবশ করে দিল মাংসপেশি। ক্ষণিক আগের শক্তিশালী পাগুলো গেল দুর্বল হয়ে। শরীরের ভার রাখতে পারছে না আর। ভয়ে যারা পড়েছিল তারা বেহুশ হলো। যারা দাঁড়িয়েছিল টলে উঠে ধরাস ধরাস করে পড়তে লাগলো কাটা কলা গাছের মতো। আর যারা ডার্ট খেয়ে দৌড় দিয়েছিল তারাও বাঁচতে পারল না। হুমড়ি খেয়ে পড়ল এক এক করে। কয়েকজন পড়ল সত্যিকার বিপদে। এলোপাথারি দিশেহারা হয়ে ছোটার সময় মনেই রইল না ফাঁদ পাতা আছে। ধরা পড়ল ওই ফাঁদে। ভীষণ দুঃসাহসিক কয়েকজন ভাবল, এমনিতেও মরেছি, অমনিতেও। এগিয়ে এসে বল্লম দিয়ে খোঁচা মেরে তিনজন মাসাইকে আহত করে দিল বেহুশ হওয়ার আগে। যেমন শুরু হয়েছিল তেমনি প্রায় হঠাৎ করেই শেষ হয়ে গেল লড়াই। ঘাসের উপর লুটিয়ে আছে অসংখ্য কালো দেহ। ফাঁদে আটকা পড়েছে যারা, তারাও গোঙাচ্ছে না ব্যথায়। গভীর ঘুমে অচেতন। তোলো সব কটাকে, ওয়ার্ডেন আদেশ দিলেন। খাঁচায় ভরো। পার্কের এক জায়গা থেকে অনেক সময় আরেক জায়গায় জানোয়ার স্থানান্তরের প্রয়োজন পড়ে। তখন ওসব খাঁচা ব্যবহার হয়। এত বড় খাঁচা আছে, জিরাফকেও ভরে রাখা যায়। পাওয়ার ওয়াগনে করে বয়ে নেওয়া হয় সেসব খাঁচা। কিশোরের বুদ্ধিতেই কয়েকটা ওয়াগন নিয়ে আসা হয়েছে সঙ্গে করে। একটাতে হাতির খাঁচা। খুশি হয়ে অচেতন দেহগুলোকে বয়ে এনে খাঁচায় ভরতে লাগলো মাসাইরা। ছোট জানোয়ারের ফাঁদে যারা ধরা পড়েছে তাদেরকে ছাড়ানো কঠিন হলো না। মুশকিল হলো হাতি আর সিংহের ফাঁদে যারা আটকেছে। পায়ে কেটে বসেছে ইস্পাতের দাঁত। ওরকম একটা ফাঁদের কাছে গিয়ে হাত নেড়ে ডাকলেন ওয়ার্ডেন তিন গোয়েন্দাকে। কাছে গিয়ে দাঁড়ালো ওরা। আমাদের দুজন রেঞ্জার এরকম ফাঁদেই আটকে মরেছে। ওয়ার্ডেন বললেন, বোঝো এখন কারণটা? নিশ্চয় ভেবে অবাক হয়েছ কেন ওরা নিজেদের ছাড়াতে পারেনি। মানুষের শরীরে দুটো চমৎকার টুলস আছে, হাত। জানোয়ারের নেই। দেখি তো, ফাঁদ থেকে খোলো তো লোকটাকে। কিশোর চেষ্টা করে বিফল হলো। রবিন গেলই না। শার্টের হাতা গুটিয়ে ব্যায়াম পুষ্ট পেশল বাহু বের করে বীর বিক্রমে এগোলো মুসা আমান। ভাবখানা, এটা একটা কাজ হলো নাকি? ফাঁদের দুটো চোয়াল দুই হাতে ধরে টান দিল। নড়ল না ওগুলো। জোর বাড়ালো সে। কপালে ঘাম জমলো। চামড়া কেটে বেরিয়ে আসবে যেন হাতের পেশি। শেষে হাল ছেড়ে দিয়ে ফোঁস করে মুখ দিয়ে বাতাস ছাড়ল। খাইছে, সাংঘাতিক শক্ত। হ্যাঁ, মাথা দোলালেন টমসন। হাতিও পা ছাড়াতে পারে না। খালি হাতে খোলা যাবে না, যন্ত্র লাগবে। কিশোর তাকিয়ে আছে ফাঁদ বাঁধার শেকলটার দিকে। 10 ফুট লম্বা লোহার শেকল। এক মাথা ফাঁদের সঙ্গে আটকানো, আরেক মাথা লোহার গজালের সঙ্গে। গজালটা মাটিতে পুঁতে দেয়া হয়েছে। কি ভাবছ বুঝতে পারছি, হেসে বললেন ওয়ার্ডেন। রেঞ্জাররা ওই খুঁটি টেনে তুলল না কেন? এই তো। তাহলে ফাঁদ নিয়েই খোঁড়াতে খোঁড়াতে গিয়ে গাড়িতে উঠতে পারত। তোমার তো দুটো পাই ভালো। যাও দেখো।
ওপরাতে পারো কিনা। টানতে টানতে নীল হয়ে গেল কিশোরের মুখ। তার সঙ্গে গিয়ে মুসাও হাত লাগালো। দুজন মিলে টেনেও নাড়তে পারল না গজালটা। পোতা হয়েছে উইয়ের ঢিবিতে। গোলমাল শুনে বিরক্ত হয়েই যেন কি হচ্ছে দেখতে বেরোলো উইরা। পারবো না, মাথা নাড়লেন টমসন। খামোখা কষ্ট করছো। 3 ফুট লম্বা এক একটা, বড় হাতুড়ি দিয়ে পিটিয়ে বসানো হয়েছে। উইয়ের ঢিবিগুলো দেখতে দেখা যাচ্ছে মাটি, আসলে সিমেন্টের মতো শক্ত। হাতির পায়ে শেকল বেঁধে দিয়ে দেখো, তারও টেনে তুলতে কষ্ট হবে। আর ফাঁদে আটকা থাকলে তো পারেই না, ভীষণ ব্যথা লাগে পায়ে। যাও, সাপ্লাই ভ্যান থেকে শাবল নিয়ে এসো, চার মেরে খুলতে হবে। গিয়ে শাবল আনলো মুসা। দাঁতের ফাঁকে শাবল ঢুকিয়ে চার দিয়ে চোয়াল দুটো ফাঁক করলেন টমসন। বেচারা লোকটার রক্তাক্ত পাটা বের করে আনা হলো। মাংস কেটে হাড়ে গিয়ে বসেছিল দাঁত। তাড়াতাড়ি অ্যান্টিসেপটিক আর ব্যান্ডেজ এনে ক্ষত পরিষ্কার করে বেঁধে দিতে লাগলো কিশোর। নয়, আরে, বেড়ার দিকে তাকিয়ে আছে রবিন। দাড়িওয়ালা কোথায়? প্রচণ্ড উত্তেজনায় সিলভারের কথা ভুলে গিয়েছিল সবাই। হাঁটু গেড়ে বসে কিশোরের ব্যান্ডেজ বাঁধা দেখছিল মুসা। লাফ দিয়ে উঠে দাঁড়ালো। চেঁচিয়ে ডাকলো, মুগাম্বি, কালিম্বো, জলদি এসো, সিম্বাকে নিয়ে এসো। আগে আগে ছুটল ট্র্যাকার মুগাম্বি। লম্বা ঘাস এড়িয়ে থাকছে যতটা সম্ভব, যাতে ফাঁদে পা না পড়ে। তার পেছনে রইল অন্যেরা। বেড়ার একটা ফাঁক দিয়ে আরেক পাশে চলে এলো। কেউ নেই। কুড়েগুলোতে দেখো বলেই একটা কুড়ের দিকে দৌড় দিল মুসা। সব কটা কুড়েতে খুঁজে এলো সে আর কালিম্ব। ফিরে এসে দেখলো এক জায়গায় মাটিতে ঝুঁকে কি যেন দেখছে মুগাম্বি। মাটিতে পায়ের ছাপের সরাসরি, প্রচারদের নগ্ন পা, 5টা করে আঙুলের ছাপ স্পষ্ট। ওগুলোর মাঝে এক সারি ছাপ আছে, যেগুলোর আঙুল নেই। বুট, মোগাম্বি বলল। দাড়িওয়ালাটা বুট পরেছিল, ধরে ফেলা যাবে। বুটের ছাপ অনুসরণ করে চলল ট্র্যাকার। 12-13 কদম এগিয়েই দাঁড়িয়ে গেল। চোখে বিস্ময়, ছাপ নেই আর। আচমকা যেন বাতাসে মিলিয়ে গেছে বুটধারী। গাছে চলল নাকি? উপরে তাকালো মোগাম্বি। নেই, একটা নিচু ডালও নেই, যেটাতে উঠতে পারবে বুট পরা লোকটা। মহা শয়তান। বাতাসে থাবা মারল মোগাম্বি। বুট খুলে নিয়েছে, কেউ যাতে পিছু নিতে না পারে। এখানে পায়ের ছাপ অনেক আছে, বুট পরা একটাও নেই, সব নগ্ন। সিলভারের ছাপ কোনটা এখন আর বোঝার উপায় নেই। সিম্বা, তুড়ি বাজালো মুসা। কুকুরটাকে দিয়ে চেষ্টা করালে কেমন হয়? ডেকে সিম্বাকে সেই জায়গাটায় নিয়ে গেল কালিম্ব। বুটের ছাপ যেখান থেকে শুরু হয়েছে। শুকতে বলল। কথা বুঝলো বুদ্ধিমান কুকুরটা। নাক নিচু করে বুটের ছাপ শুকলো কয়েকবার। উপরে মাথা তুলে গন্ধ নিল বাতাসের। ছাপ অনুসরণ করে চলে এলো যেখানে বুটের চিহ্ন শেষ হয়েছে। থেমে উপরের দিকে নাক তুলে আবার গন্ধ শুকলো। মৃদু ঘর ঘর আওয়াজ বেরোচ্ছে গলা থেকে। টমসনও এসে দাঁড়িয়েছেন। বললেন, কুকুরটা চালাক বটে, কিন্তু বুট আর খালি পায়ের ছাপ আলাদা করে চিনতে পারবে না। দেখুন না কি করে, হেসে বলল কালিম্ব। ফিরে গিয়ে আবার শুরুর জায়গায় বুটের ছাপ শুকলো সিম্বা। তারপর আশপাশের অন্য ছাপগুলো। আশা নিরাশায় দুলছে মুসার মন। সবই নির্ভর করছে এখন ছাপগুলো নতুন না পুরনো তার উপর। নতুন হলে চামড়ার গন্ধে ঢাকা পড়ে যাবে লোকটার ঘামের গন্ধ। কিন্তু যদি পুরানো হয়, এই গরমে ঘামে ভিজে গন্ধ হয়ে যাবে জুতোর চামড়া। তীব্র সেই গন্ধ কিছুতেই ফাঁকি দিতে পারবে না কুকুরের প্রখর ঘ্রাণ শক্তিকে। হলো তাই। খেকিয়ে উঠল সিম্বা। আবার নাক নামিয়ে বুটের ছাপ শুকলো। তারপর জোরে ঘেউ করে উঠে দৌড়ে এলো বুটের ছাপ যেখানে শেষ হয়েছে তার কাছে।
কয়েকটা নগ্ন পায়ের ছাপ শুকলো। একটার কাছে এসে আরেকবার চেঁচিয়ে উঠে দিল দৌড়। কয়েক পা গিয়ে আবার শুকলো, চলল আবার। পেয়েছে। বাচ্চা ছেলের মতো হাততালি দিয়ে উঠল মুসা। পেয়ে গেছে। সেও ছুটল কুকুরটার পিছনে। কিন্তু লোকটা বোকা নয়। মাসাইদের সঙ্গে কুকুর আছে, নিশ্চয় দেখেছে। কিছু দূর গিয়ে আরেক ফন্দি করেছে ধোকা দেওয়ার জন্যে। নিজের রক্তের উপর পড়ে রয়েছে একটা মরা মোষ। সোজা গিয়ে সেই রক্তে পা ভিজিয়েছে সিলভার। পচা রক্তের গন্ধে ঢাকতে চেয়েছে নিজের গায়ের গন্ধ। মোষটার চারপাশে ঘুরেছে কয়েকবার, যতক্ষণ না পা থেকে রক্ত মুছে গেছে, বালি লেগেছে পায়ে। তারপর অন্য আরো অনেক সাপের সঙ্গে পা মিলিয়ে চলে গেছে। এখন বের করবে কি করে সিম্বা? নিরাশ ভঙ্গিতে মাথা নাড়লেন ওয়ার্ডেন। কিন্তু কালিম্বর বিশ্বাস আছে তার কুকুরের উপর। সাপ চিনতে বেশ দেরি হলো সিম্বার। বিচিত্র ভঙ্গিতে মাথা ঝাড়ছে, যেন শিওর নয় সে। তবে এখন তাকে সাহায্য করতে পারল আরেক ওস্তাদ। পিছিয়ে গিয়ে সিলভারের খালি পায়ের সাপ ভালো মতো দেখল মোগাম্বি। মাপ নিল। এগিয়ে এসে রক্তে ভেজা সাপ মাপল। বেরিয়ে যাওয়া ছাপগুলো থেকে ঠিক বের করে ফেলল কোনটা দাড়িওয়ালার ছাপ। সিম্বা যে জোড়া বেছে নিয়েছে ওগুলোই। গুড, বলল মোগাম্বি। আঙুলগুলো একটার সঙ্গে আরেকটা চেপে রয়েছে। বুট। যা সিম্বা, এগো। চেয়ে রয়েছে। বুট বলে কি বোঝালো? জিজ্ঞেস করলো মুসা। বুটের জন্যে ওরকম হয়েছে বলল। হাঁটতে হাঁটতে জবাব দিলেন টমসন। সবসময় কেউ শক্ত বুট পরে থাকলে পায়ের আঙুল পাশাপাশি চেপে মাঝের ফাঁক কমে যায়। আর যারা সবসময় খালি পায়ে হাঁটে তাদের আঙুল ছড়িয়ে যায়, বড় হয়ে যায় ফাঁক। কিছু দূর গিয়ে আবার নতুন কায়দা করেছে সিলভার। মোড় নিয়ে এগিয়ে সোজা নেমে গেছে টিসাবো নদীতে। হতাশ হয়ে গর্জে উঠল সিম্বা। অ্যালসেশিয়ানের ডাকের সঙ্গে মিল নেই। একেবারে বুনো কুকুরের চিৎকার। আফ্রিকার তৃণভূমিতে জঙ্গলে ওই ডাক অহরহ শোনা যায়। আর হবে না। মুগাম্বিও হাল ছেড়ে দিল। সরাসরি ওপারে গিয়ে নিশ্চয় ওঠেনি। হয় উজানে গেছে, নয়তো ভাটিতে। সাঁতরে ভাটিতে যাওয়ারই বেশি সুবিধে। অনেক দূর গিয়ে ওপারে কোনো ঝোপের ভেতর দিয়ে উঠে গেছে। হাজার খুঁজলেও পাওয়া যাবে না আর। আমি শিওর ঘাসের উপর উঠেছে সে। আর যা গরম, ঘাসের উপর পড়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে পানি। বেটা গেছে, অনেকক্ষণ হয়েছে। আমরা যেতে যেতে সাপের কোনো চিহ্নই থাকবে না। 10। 47 জন ঘুমন্ত পোচারকে মরা মাছের মতো গাদাগাদি করে ভরা হলো হাতির খাঁচার মধ্যে। অন্তত আর ঘন্টা চারেক ঘুমিয়ে থাকবে ওরা। 130 মাইল পেরিয়ে মোম্বাসা যাওয়ার জন্যে যথেষ্ট সময়। ওখানে জেলখানায় ঘুম ভাঙবে ওদের। জেল ওয়ার্ডেনের কাছে একটা নোট লিখে দিলেন টমসন। পোচিংয়ের অপরাধে 47 জন পোসারকে ধরে পাঠালাম বিচারের জন্যে। একজন রেঞ্জারের হাতে নোটটা দিয়ে ওয়াগনের সঙ্গে যেতে বললেন। অন্যদের থাকতে হবে, অনেক কাজ পড়ে আছে। শখানেকের বেশি জানোয়ার আটকা পড়ে আছে ফাঁদে। যেগুলো এখনো মরেনি ছাড়াতে হবে। মরা কিংবা মুমূর্ষ জানোয়ারগুলোকে মাছির মতো চেকে ধরেছে শকুনের দল। মানুষ কাছে যেতেই উড়ে গেল। হায়না আর শেয়ালের পালও সরে গেল। একেবারে গেল না অবশ্য, মানুষ চলে গেলেই আবার আসবে। ছাড়া পাওয়ার জন্যে ছটফট করছে কিছু কিছু জানোয়ার। তাতে গলায় আরও চেপে বসছে তারের ফাঁস। ধারালো ছুরির মতো চামড়া কেটে ঢুকে যাচ্ছে মাংসের গভীরে। রক্ত ঝরছে। এভাবে বেশিক্ষণ টানাটানি করতে থাকলে আপনা আপনি জবাই হয়ে যাবে। বাঁচার সম্ভাবনা আছে এমন কিছু জীবকে মারাত্মক ঝুঁকি নিয়ে ফাঁস মুক্ত করল মাসাইরা। যেগুলোর জখম কম, ছাড়া পেয়েই ছুটে পালালো। বেশি জখমিগুলো লরিতে তুলে নেওয়া হলো, হাসপাতালে নিয়ে যাবে। প্রতিটি ফাঁস কেটে দেয়া হলো। নষ্ট করা হলো মাটিতে পেতে রাখা ফাঁদ। কুড়েগুলোর কি হবে?
কিশোর জিজ্ঞেস করল। বেড়া কুড়ে সব পুড়িয়ে দেব, বললেন ওয়ার্ডেন। আগুন লাগানো হলো বেড়ায়। দাউ দাউ করে জ্বলে উঠল 1 মাইল লম্বা শুকনো কাঁটালতা। জিনিসপত্র সব বের করে এরপর কুড়েগুলোতে আগুন লাগানো হলো। মনে হচ্ছে যেন দাবানল লেগেছে। জিনিসগুলো আলাদা আলাদা জায়গায় জড়ো করা হয়েছে। জীবনে দেখিনি এরকম কাণ্ড। আনমনে বিড়বিড় করতে করতে মাথা নাড়ল রবিন। চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে প্রায় 300 হাতির পায়ের দিকে। ফুটখানেক উপর থেকে কেটে নেওয়া হয়েছে। মাঝের হাড় মাংস সব ফেলে দিয়ে ওয়েস্ট পেপার বাস্কেট বানানো হবে। আরেক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে অসংখ্য চিতাবাঘের মাথা। প্রতিটি মাথা কয়েক হাজার ডলারে বিকবে। ইউরোপ আমেরিকা থেকে সাফারিতে আসে লোকে। তাদের মাঝে অনেক ধনী মানুষ থাকে, যারা চিতাবাঘ শিকার করে মাথা নিয়ে গিয়ে নিজের বাড়ির ড্রয়িং রুমে সাজাতে চায়। চিতাবাঘ নিশাচর জীব, অসাধারণ ধূর্ত। দক্ষ শিকারীর পক্ষেও শিকার করা কঠিন। আনাড়ি টুরিস্ট সেটা পারে না। কয়েক রাত গাছের ডালে কিংবা মাচায় কাটিয়েই বিরক্ত হয়ে যায়। শেষে সহজ কাজটাই করে। সোজা গিয়ে নাইরোবি থেকে একটা মাথা কিনে নিয়ে বাড়ি ফেরে। হয়তো বাহাদুরি দেখিয়ে বলে, আমি মেরেছি। কে দেখতে আসছে? সে সত্যি কথা বলছে না মিথ্যে? চিতাবাঘের মাথার পাশে জমানো হয়েছে চিতার চামড়া। সোফার কাভার হবে হয়তো ওগুলো দিয়ে, কিংবা ডিভানের পায়ের কাছের কার্পেট। শান্ত ভদ্র মিষ্টি যে মহিলাটি ঘর সাজাবেন ওগুলো দিয়ে। এয়ারগান দিয়ে শিকার করা চড়ুই পাখি ছেলের হাতে দেখলে শিউরে ওঠেন যিনি, মুহূর্তের জন্যও ভাববেন না শুধু তার ড্রয়িং রুমের শোভা বাড়ানোর জন্যেই অকালে প্রাণ দিতে হয়েছে কতগুলো অপূর্ব সুন্দর জানোয়ারকে। ওগুলো কি? কয়েকটা কাঠের পাত্রে রাখা অদ্ভুত কিছু বাঁকা বাঁকা চুল দেখিয়ে জিজ্ঞেস করল মুসা। মনে হয় হাতির চোখের পাপড়ি, জবাব দিল রবিন। দূর, কি বলো? ওসব দিয়ে কি করবে? করবে বলেই তো নিয়েছে। কি হয়? আসলে হয়তো হয় না কিছুই। সুযোগ পেয়ে বিদ্যে ঝাড়তে শুরু করলো বইয়ের পোকা শ্রীমান রবিন মিলফোর্ড, ওরফে চলমান জ্ঞানকোষ। সব কুসংস্কার, কিন্তু সিঙ্গাপুরে এর দারুণ চাহিদা। কুসংস্কারে বিশ্বাসী লোকেরা মনে করে যার কাছে যতটা হাতির চোখে পাপড়ি থাকবে সে ততটা ছেলেপুলের বাপ হবে। নানা রকম অলৌকিক ক্ষমতার অধিকারীও নাকি ওই চুল। বইয়ে পড়েছি একজন পিগমি রাজা নাকি 5200 পাউন্ড দামের হাতির দাঁত দিয়ে ফেলেছিল শুধু একটি মাত্র পাপড়ি জোগাড়ের জন্যে। অ্যারাবিয়ানদের অনেকের কাছেও এর যথেষ্ট কদর। তাদের বিশ্বাস ওই পাপড়ি দিয়ে মালা বানিয়ে গলায় ঝোলালে রাইফেলের গুলি লাগে না শরীরে, কাছে এসেও পাশ কাটিয়ে আরেক দিকে চলে যায়। বাহ, দারুণ বর্ম তো। মাল মশলা তো হাতের কাছেই আছে, হেসে বললেন ওয়ার্ডেন। বানিয়ে ঝুলিয়ে ফেলো না একটা, তিল লাগবে না আর শরীরে। ওদের মতো বলদ নাকি আমি? মুখ বাঁকালো মুসা। তার কথার ধরনে হা হা করে হেসে ফেললেন টমসন। কতগুলো গন্ডারের শিং দেখিয়ে জিজ্ঞেস করলো মুসা, রবিন, এগুলো দিয়ে কি হয়? পুড়িয়ে গুঁড়ো করে ফেলে গন্ডারের মতো শিং গজায় নাকি বেটাদের মাথায় শত্রুকে গুঁতোতে পারে? ওর কথায় ওয়ার্ডেন তো হাসছেনই। কিশোর আর রবিনও হাসতে শুরু করলো। হাসতে হাসতেই রবিন বলল, এগুলোর বেশি ভক্ত চীনারা গুঁড়ো করে চায়ের সঙ্গে মিশিয়ে খায়। কেন? পাগলামি সারানোর জন্যে? না, শক্তিশালী হওয়ার জন্যে। গায়ে নাকি গন্ডারের জোর আসে, বুকে সিংহের সাহস হয়। মনের জোর বাড়ে হয়তো, মানসিক ব্যাপার। কিন্তু ওদের ওই বিশ্বাসের কারণে সর্বনাশ হয়ে যাচ্ছে গন্ডারের। ইন্ডিয়ান গন্ডার তো শেষই করে দিয়েছে চীনারা। এহারে মারা পড়তে থাকলে আফ্রিকান গন্ডারও শীঘ্রই খতম হয়ে যাবে। শেষে চিড়াখানা ছাড়া আর কোথাও দেখা যাবে না ওদের।
পুড়ে ছাই হলো বেড়া আর ঘাসের কুড়েগুলো। ট্রাকে তোলা হলো সমস্ত হাতির দাঁত, লেজ, চোখের পাপড়ি, পায়ের পাতা, জলহস্তির দাঁত আর চর্বি, জিরাফের লেজ, পেছনের পায়ের শিরা, সিংহের মাথা, মাথা আর চর্বি, চিতাবাঘের মাথা, চিতার চামড়া, অ্যান্টিলোপ আর গাজেল হরিণের শিং, কুমির আর অজগরের চামড়া, ইগেট, ফ্ল্যামিঙ্গো, উট পাখি আর লম্বা গলা ধবল বকের পালক, আরও নানা রকম জানোয়ারের শরীরের বিভিন্ন অংশ। তারের ফাঁস আর নষ্ট ফাঁদগুলো তুলে নেওয়া হলো, নইলে অন্য পোচাররা এসে ওগুলো আবার কাজে লাগাবে। কি হবে ওসব দিয়ে? কিশোর জিজ্ঞেস করলো। বিক্রি করবেন? না, বললেন ওয়ার্ডেন। নিরীহ পশুর রক্তে ভেজা ওই টাকা আমাদের চাই না। তার চেয়ে নিয়ে গিয়ে কোনো মিউজিয়ামে রাখার ব্যবস্থা করব। লোকে দেখবে, প্রচারদের উপর রাগ হবে তাদের, পোচিংয়ের বিরুদ্ধে তৈরি হবে শক্তিশালী জনমত, প্রতিবাদের ঝড় উঠবে। লজে ফিরে এলো গাড়ির মিছিল। ওয়ার্ডেনের ব্যান্ডায় ঢুকলেন টমসন, সাথে 3 গোয়েন্দা। হাসি মুখে তাদের স্বাগত জানালেন জজ নির্মল পান্ডা, মুখে মোলায়েম হাসি। তুমি? চেঁচিয়ে উঠলেন টমসন। দেখা হয়ে ভালোই হলো। নাইরোবিতে ঠিকঠাক মতো গিয়েছিলে তো? হ্যাঁ, মোম্বাসায় ফিরে যাচ্ছি। ভাবলাম দেখেই যাই প্রসাদদের বিরুদ্ধে সংগ্রামে কতটা লাভ হলো। লাভ মানে? বললে বিশ্বাস করবে না। 47 জনকে ধরে পাঠিয়েছি মোম্বাসা জেলে। কাল সকালে হাজির করবে তোমার কোর্টে। তাই নাকি? তাই নাকি? ভারী আনন্দের কথা। জজের কণ্ঠ শুনে রবিনের মনে হলো আনন্দে ঘর ঘর করছে যেন বিড়াল। হাতে পেয়ে নেই আগে, উচিত শিক্ষা দেব বেটাদের। কোচিংয়ের নাম ভুলিয়ে ছাড়ব। সর্দারটাকে ধরেছ? সিলভার? না, পালিয়ে গেল। হায় হায়, করলে কি? আসল বদমাসটাকেই ধরতে পারলে না? গিয়ে তো আরেক জায়গায় দল বানাবে আর জানোয়ার মারা শুরু করবে। পালালো কিভাবে? ভীষণ চালাক বেটা। দলের লোকদের আগে বাড়তে বলে নিজে রইল পেছনে। দলের লোক যখন হেরে গেল, আমরা ওদেরকে ধরায় ব্যস্ত, সেই সুযোগে পালালো। কুকুর নিয়ে অনেক খুঁজলাম, পেলাম না। নদীতে নেমে গায়েব হয়ে গেছে। কুকুরটার দিকে তাকালেন জজ। বাহ, ভারী সুন্দর কুকুর, একেবারে বাঘের বাচ্চা। এটাকে ফাঁকি দিয়েছে সিলভার? হাত বাড়িয়ে মাথায় চাপ্পড় দিতে গেলেন তিনি। অপরিচিত লোককে পছন্দ করতে পারল না সিম্বা। মৃদু ঘর ঘর করে পিছিয়ে গেল, দাঁড়িয়ে গেল ঘাড়ের রোম। চোখ দেখে মনে হলো এখনই ঝাঁপিয়ে পড়বে। তাড়াতাড়ি ওর কলার চেপে ধরল মুসা। কি জানি কেন, শুরু থেকেই তাকে পছন্দ করে ফেলেছে সিম্বা। কালিম্বর মতোই মুসার কথাও শোনে। আরও 2-4টে কথা বলে বিদায় নিয়ে বেরোলেন জজ। তাকে এগিয়ে দিতে চললেন ওয়ার্ডেন, পিছু নিল 3 গোয়েন্দা। তীক্ষ্ণ চোখে জজ সাহেবের গাড়িটা দেখছে কিশোর, নিচের ঠোঁটে চিমটি কাটছে। আকাশ থেকেই দেখেছে নাইরোবি যাওয়ার কাঁচা সড়কটা লাল মাটিতে ঢাকা। গাড়ি চললেই লাল ধুলো ওড়ে। জমার কথা লাল ধুলো, অথচ তার গাড়িটাতে পড়ে আছে সাদা ধুলোর হালকা আস্তরণ। বলেই ফেলল, গাড়িটা পরিষ্কার পরিষ্কার লাগছে, লাল ধুলোয় ঢেকে থাকার কথা। অবাক হলেন জজ। সামান্য উপরে উঠে গেল একটা ভুরু। তারপর হেসে ফেললেন। ও হ্যাঁ হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম তোমরা গোয়েন্দা। তা বলেছ ঠিকই, ওই রাস্তায় একবার গেলেই লালে লাল। ফেরার সময় এত ময়লা হয়ে গেল, শেষে পরিষ্কার না করি আর পারলাম না। পার্কের ঢোকার মুখেই পেট্রোল স্টেশনটা, ওখানে ওয়াশ করিয়েছি। আবার হাসলেন। আর কোনো প্রশ্ন? না, লজ্জিত মনে হলো গোয়েন্দা প্রধানকে। অভিনয় কিনা বোঝা গেল না। জজ সাহেবও মাইন্ড করেননি তার কথায়, অন্তত তার চেহারা দেখে তাই মনে হলো। ওয়ার্ডেনকে বললেন, চলি ডেভিড, সাবধানে থাকবে। ওই প্রচার হারামজাদাগুলোর কথা কিছুই বলা যায় না, কখন আবার লুকিয়ে চুরিয়ে তীর মেরে বসে। তিন কিশোরকে বললেন, গোয়েন্দারা আশা করি সিলভারকে ধরে ফেলতে পারবে। চলি, গুড বাই।